আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আ যেই বইটা নিয়ে আমরা কথা বলব, সেই বইটা হচ্ছে এই আ পরার্থপরতার অর্থনীতি আ আকবর আলী খানের লেখা। তো তিনি মূলত বইটা লিখেছিলেন অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। তো বইটাতে মোট ১৫ টা প্রবন্ধ আছে। কিন্তু ১৫ টা প্রবন্ধ গুলো এই বইটা আমি প্রায় লাস্ট ১ বছর ধরে পড়ার চেষ্টা করছি, পড়ছি। আ কে কে কিছুদিনে একটা প্রবন্ধ পড়ি। তারপর এই প্রবন্ধটা মানে এত বেশি এটা ডিপ নলেজ যে এটাতে আমরা মানে এটাতে এটা নিয়ে চিন্তা করলে আরো ২ দিন কেটে যায়। তো এভাবে করতে, করতে প্রায় ১০ টা প্রবন্ধের মতো আমার পড়া হয়েছে। তো সেই প্রবন্ধগুলো মানে এই ভিডিওতে মূলত একটা বই নিয়েই মনে করেন রিভিউ দেওয়ার আমার ইচ্ছা ছিল। কিন্তু তারপরও একটা ভিডিওতে মনে হয় না এই বইটা অন্তত কভার করা যাবে। তো সেক্ষেত্রে আ আম এই বইটা যেহেতু কভার করা যাচ্ছে, আমি চাচ্ছি যে প্রত্যেকটা প্রবন্ধ থেকে আমি কি শিখলাম এটা হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করতে। তো অর্থনৈতিক শিক্ষা ও অর্থনৈতিক অসাম্য এটা হচ্ছে আমার আজকে আমি যে প্রবন্ধটা যে মূল থিম গুলা শেয়ার করব সেটার আ থিম শিক্ষা ও অর্থনৈতিক অসাম্য। শিক্ষার অর্থনৈতিক প্রাসঙ্গিকতার মধ্যে ৩ টি মতামত রয়েছে। গ্রিক দার্শনিকের মধ্যে ৩ টি মতামত রয়েছে। সেক্ষেত্রে গ্রিক দার্শনিক সক্রেটিস মনে করতেন শিক্ষা হবে আ আ ফ্রি। সেখানে শিক্ষা দিয়ে শিক্ষকরা কোনো টাকা নিবে না। কিন্তু সেখানে আবার প্রটাগোরাস নামে একজন দার্শনিক তিনি মনে করতেন না আ শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের প্রজন্ম তৈরি হবে। সেক্ষেত্রে তিনি মনে করতেন যে শিক্ষা দিয়ে আ আ উপার্জন করা বা শিক্ষা প্রদানের মাধ্যমে টাকা নেওয়া আ সেটা দোষের কিছু না। এবং তিনি তৎকালীন সময়ে প্রায় ১০,০০০ ড্রকমা নিতেন প্রতিটা ছাত্রের কাছ থেকে এবং এক আ আ ড্রকমা দিয়ে তখন ১ বস্তা চাল কেনা যেত। তো সেই হিসাবে বর্তমানে প্রায় $২৫,০০০ লাগে বাংলাদেশের টাকা হিসাব করে প্রায় ৳২৫,০০,০০০ উপরে। হ্যাঁ? তো ওই সময় ওই পরিমাণ টাকা তিনি চার্জ করতেন এই প্রটাগোরাস তার শিক্ষার্থীদের কাছ থেকে। যা বর্তমানে একটা মানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টের বা শিক্ষার্থীর জীবনের খরচগুলার আ কাছাকাছি বা এতটা খরচও এখন মনে হয় না এই বর্তমান সময়ে লাগে। তারপরও প্রটাগোরাস ওই সময় শিক্ষাদানের মাধ্যমে টাকা নিতেন। তিনি মনে করতেন শিক্ষাদানের মাধ্যমে তিনি ওই শিক্ষার্থীকে আ ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তুলছেন এবং আরেকজন মতবাদ দিয়েছেন এরিস্টপাস। তিনি মনে করতেন না শিক্ষা দেওয়ার মাধ্যমে টাকা নেওয়াটাও যেমন এত বেশি টাকা নেওয়াটা যেমন ঠিক না বা শিক্ষাকে শুধু আ মাস এত সস্তা করে দেওয়া বা শুধু ফ্রিতে শিক্ষা দেওয়া এটাও ঠিক না। কারণ শিক্ষার্থীদের মধ্যে তখন একটা অনাকাঙ্ক্ষা এবং শিক্ষক যারা তাদের জীবন ব্যবস্থা বা লাইফস্টাইলটা অনেকটা আ মানে নিম্ন শ্রেণীর হয়ে যায়। তো তিনি একটা মধ্যম পন্থার আ বর্ণনা করেন। সেখানে তিনি বলেন যে উপহার নেয়া যেতে পারে। হয়তো শিক্ষকরা কিছু ইনসেনটিভ দিতে পারে রাষ্ট্রের কাছ থেকে বা হচ্ছে আ শিক্ষার্থীদের কাছ থেকে। তো এটা ছিল হচ্ছে প্রাচীন গ্রিসের একটা মতবাদ এবং প্রাচীন চীনে কনফুসিয়াস আ তিনিও যে মতবাদটা তিনি মনে করতেন যে বা তার মতবাদটা ছিল এমন যে তিনি মনে করতেন আ যখন নাকি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে তখন তারা হচ্ছে ভবিষ্যতের আমলা হিসাবে নিজেদেরকে গড়ে তুলবে। রাষ্ট্রের জন্য তারা আ ভবিষ্যতের আমলা বা ভবিষ্যতের নীতি নির্ধারক হিসাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। তো সেক্ষেত্রে আম শিক্ষা লাভের মাধ্যমে উপার্জন বা শিক্ষকদের উপার্জন করাকে তিনি দোষের মনে করতেন না। এবং প্রাচীন ভারতে যদি আমরা দেখতে পাই তাহলে প্রাচীন ভারতে শিক্ষকদেরকে ৩ টি শ্রেণীতে ভাগ করা হয়। ১ম শ্রেণীর ভাগ হলো উপাধ্যায় এবং ২য় শ্রেণীর যারা আছে তারা হচ্ছে আচার্য এবং ৩য় শ্রেণীর তারা হচ্ছে গুরু বা মহাগুরু, পুরোহিত এমন আরকি। তো উপাধ্যায়রা হচ্ছে তারা বেদের কিছু অংশ জানতেন। সবটা তারা জানতেন না। কিছু, কিছু অংশ তারা হচ্ছে তার শিক্ষার্থীদের শিক্ষা দিতেন এবং কিছু, কিছু অংশ যখন তারা শিক্ষা দিতেন তখন তাদেরকে বিভিন্ন অঞ্চলভেদে উপাধ্যায় নামগুলো যুক্ত হয়। যেমন আম আ গঙ্গ নামক স্থানে যারা ছিল তাদের নামের শেষে গঙ্গোপাধ্যায় এবং চট্ট নামক গ্রামে যারা ছিল তাদের নামের শেষে চট্টোপাধ্যায়। এমন কিছু বিশ্লেষণ বা বিশেষণ ওই উপাধ্যায়দের নামের শেষে যুক্ত হতো। আচার্য হচ্ছেন তারা যারা হচ্ছে মূলত শিক্ষাদানের মাধ্যমে আ মা তারা হচ্ছে সম্পূর্ণ বেদ জানতেন এবং কি মানুষকে বেদ শিক্ষা দিতেন এবং শিক্ষাদানের মাধ্যমে তারা হচ্ছে উপহার নিতেন। হ্যাঁ, সরাসরি ইনসেনটিভ নিতেন না, যেটা নাকি উপাধ্যায়রা নিত। কিন্তু আচার্যরা সেই ইনসেনটিভ বা হচ্ছে উপহারগুলা নিতেন না। আ তারা উপহারগুলা নিতেন। আ আর যারা নাকি গুরু তারা হচ্ছে কোন ধরনের বেতন বা উপহার কিছুই নিতেন না। তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে
ওই শিক্ষার্থীরা তাদের গৃহেই অবস্থান করত, গুরুগৃহে অবস্থান করতো এবং গুরুগৃহে অবস্থানের করার ফলে শিক্ষার্থীদেরকে অনেক সময় সমাজের বিত্তবানদের কাছে অনেক সময় সাহায্যের হাত পাততে হতো। কিন্তু আচার্য বা গুরুরা তাদের থেকে এই শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ইনসেনটিভ নিতেন না বা কিছুই নিতেন না। মাঝে, মাঝে গুরুগৃহের যেই ফসলি জমি আছে সেখানেও শিক্ষার্থীদের দিকে আবাদ করে তাদের ভরণ-পোষণের খরচ মেটাতে হতো। তো মার্কিন এটা হচ্ছে আমাদের শিক্ষার যেই শিক্ষাদানের মাধ্যমে আমরা বর্তমান সমাজে যেই জিনিসগুলো দেখি যে শিক্ষার মাধ্যমে মানুষ মানে শিক্ষাকে একটা ব্যবসায়িক পণ্য হিসেবে গণনা করছে। শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকরা যেমন লাভবান হচ্ছে, শিক্ষার্থীরাও নিজেদেরকে ভবিষ্যতের আমলা হিসেবে প্রতিস্থাপন করার একটা চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এটা অনেকটা বর্তমান সমাজের অনেকটা প্রাচীন যুগ থেকেই আগত একটা মানে ধারা। এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের চেয়ে বর্তমানে জ্ঞান উৎপাদনে তারা বেশি মনোনিবেশ করছে। একটা সময় দেখা যেত যে অর্থনীতিতে যারা বেশি পণ্য উৎপাদন করতো তাদেরকেই হচ্ছে বেশি ওই অর্থনীতিটা বেশি সমৃদ্ধ ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন পরিসংখ্যানে বা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যে যারা নাকি শুধু পণ্য উৎপাদন করে তারাই সমৃদ্ধ অর্থনীতির অধিকারী নয়, বরঞ্চ যারা জ্ঞান উৎপাদন করে তারাই সবচেয়ে বেশি সমৃদ্ধ অর্থনীতির ধারক। যেমন আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের গত শতাব্দীর প্রথম দিকেও মার্কিন সবগুলো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল মোটামুটি 3 লাখের কাছাকাছি, কিন্তু বর্তমানে সেই শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,40,00,000 এরও অধিক। তো এই অধিক পরিমাণ শিক্ষার্থী এবং শিক্ষা সম্পর্কিত বা জ্ঞান সম্পর্কিত জ্ঞান বিতরণ অর্জন সম্পর্কিত যে লোকবল নিয়োজিত রয়েছে তারা কিন্তু পণ্য উৎপাদনের সাথেও নিয়োজিত নেই। আপনি যদি ইকোনমির দিকে লক্ষ্য করেন, মার্কিন বিনিয়োগের প্রায় 60% তারা হচ্ছে জ্ঞান বিতরণ এবং কি জ্ঞান উপার্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, উৎপাদনের জন্য তারা হচ্ছে বিনিয়োগ করে থাকে। এবং কি জাপানের দিকে তাকান, তারা তাদের বিনিয়োগের 80% জ্ঞান উৎপাদন এবং অর্জনের দিকে করে থাকে। তো বিদ্যার বিদ্যার যেই দুটি গত 200 বছর ধরে বিদ্যাকে আমরা যেভাবে চিনি বা জানি, জ্ঞান সম্পর্কে আমাদের যেই ধারণা রয়েছে সেটিকে মূলত সেটির বিপরীতে গিয়ে একটি নতুন দুটি ধারা উপস্থাপিত হয়েছে। সেখানে দেখা যায় বিদ্যার বিষয়বস্তুতে বড় পরিবর্তন ঘটেছে। বিদ্যার বিষয়বস্তুতে আগে আমরা মনে করতাম বিদ্যা হচ্ছে ধর্মীয় বিভিন্ন ধর্ম সম্পর্কিত জ্ঞান বা হচ্ছে জীবনের যাপিত জীবনের জীবনের কৌশল বা হচ্ছে জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো সম্পর্কে এবং কি জীবনকে নিয়ে যে জ্ঞান, এগুলো ছিল জ্ঞানের মূলত প্রধান শিক্ষা। কিন্তু বর্তমানে নৈপুণ্য বা টেকনিকের দিকে আমরা হচ্ছে জ্ঞানকে আরো বেশি মানে জ্ঞানের ধারা একটা নতুন সৃষ্টি হয়েছে। যেমন আমাদের পলিটেকনিক্যাল কলেজগুলা বা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা, সেখানে দেখা গেছে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে কলকার্যকে ব্যবহার করে কীভাবে অধিক বেশি উৎপাদন করা যায় বা কীভাবে ইকোনমিক্সে আরও বেশি জনশক্তির যোগান দেওয়া যায় এবং শিক্ষিত শ্রমিক তৈরি করা যায়, মানে টেকনোলজিক্যাল নলেজেবল ওয়ার্কফোর্স তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের জ্ঞানগত উৎকর্ষতা বা জ্ঞানের যেই ধারা সেটা বেশি ধাবিত হচ্ছে। তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা বিদ্যার চাহিদা মানুষের জীবন সম্পর্কে অনুসন্ধিৎসুতা দ্বারা নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় বাজারের চাহিদা দ্বারা। আগে মানুষ জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তারা ওই বিষয়টি বেছে নিত যেখানে যে বিষয়ের প্রতি তাদের মানে জ্ঞান অর্জন করার অনেক বেশি শখ ছিল বা উৎসাহ ছিল। কিন্তু বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী মানুষ শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করছে এবং কি বিষয়বস্তু নির্ধারণ করে তারা ক্ষান্ত হচ্ছেন এবং ওই বিষয়ে শিক্ষা অর্জন করছে। তো এই শিক্ষা অর্থনীতি বা শিক্ষার সাথে আপনি যদি অর্থনীতিকে সাথে অ্যালাইন করেন তাহলে দেখতে পারবেন যে শিক্ষা একটা সময় এখন যারা শিক্ষায় অধিক বেশি সমৃদ্ধ হচ্ছে তারাই হচ্ছে ইকোনমিকে একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারছে এবং কি যারা নাকি শিক্ষায় অংশগ্রহণ করতে পারছে না বা শিক্ষিত হতে পারছে না তারা হচ্ছে লোয়ার ওয়ার্কফোর্স বা হচ্ছে মানে খুবই কম আয়ের শ্রমজীবী মানুষ হিসেবে সমাজে গড়ে উঠছেন। তো সেক্ষেত্রে এই অসাম্যটাকে দূর করতে আমাদের মানে আমাদের জনগোষ্ঠীকে সবাইকেই
উচ্চশিক্ষায় শিক্ষিত করার এবং উচ্চশিক্ষায় বিনিয়োগ করার চেয়ে অধিক কোনো গুরুত্বপূর্ণ রাস্তা আছে বলে আমার জানা নেই। এক্ষেত্রে নিউ ইয়র্কের এক বিখ্যাত গণিতবিদের একটা গল্প বলা যেতে পারে। সেক্ষেত্রে তিনি ওই নিউ ইয়র্কের বিখ্যাত গণিতবিদ যখন নাকি আ আ তার বাচ্চাদের গণিতের শিক্ষা দিতেন, আ তখন তিনি খুব সাড়া ফেলেছেন তার বিদ্যালয়ে। তার বিদ্যালয়ে এক নতুন গণিতের শিক্ষক নিয়োজিত হয়েছিল। তো তিনি দেখলেন যে আ যারা নাকি এই বিখ্যাত গণিত শিক্ষকের ছাত্র তারা হচ্ছে পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করে। কিন্তু এই যে নতুন শিক্ষকের ছাত্ররা বেশি ভালো আ করতে পারছে না পরীক্ষার ফলাফলে। তো তখন তিনি জিজ্ঞাসা করলেন বিখ্যাত গণিতবিদকে যে, "আপনি স্টুডেন্টকে কিভাবে আ এত বেশি রেজাল্ট তারা আনতে পারতেছে?" তো বিখ্যাত গণিতবিদ বললেন যে, "আমি হচ্ছে প্রত্যেক ছাত্রকেই পিঠে থাপড় দেই। অঙ্ক করার পর পিঠে থাপড় দেই। যারা অঙ্ক পারে তাদের থাপ্পড়টা হয় আস্তে, আর যারা অঙ্ক পারে না তাদেরটা হয় জোরে।" তো এভাবেই হচ্ছে আমাদেরকেও মানে শিক্ষায় মানে নিজেদের জনশক্তিকে রূপান্তরিত করতে হবে, এবং কি যদি শুধু রূপান্তরিতই নয়, যারা মানে স্বপ্রণোদিতভাবে শিক্ষায় আ নিজেদেরকে অংশগ্রহণ করবে, শিক্ষা কার্যক্রমে তাদেরকে যেমন আমরা পুরস্কৃত করব, এবং যারা নাকি করতে চাইবে না তাদেরকে হয়তো আমরা একটু জোরে অ্যা থাপড় দিয়ে হলেও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাতে বাধ্য করা হবে। তো এভাবেই হচ্ছে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি যে অসাম্য তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটি দূর হবে, এবং আগামী পৃথিবীতে শিক্ষাই হচ্ছে মানুষের মূল হাতিয়ার হিসাবে পরিগণিত হবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আ ভবিষ্যতে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভাবে দেখা হবে। ধন্যবাদ।